করুন একবার। ছিল সালাম বম্বে, হয়ে গেল শুধু সালাম। ছিল কলকাতা 71, কলকাতা উড়ে গিয়ে পড়ে রইল 71। এ যেন ঠিক সেই ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। তবে এই হযবরল স্রষ্টা সুকুমার রায় নন, আমাদের ভারতীয় সেন্সর বোর্ড। উড়তা পাঞ্জাব ছবির নাম থেকে যারা পাঞ্জাব শব্দটাই ছেঁটে ফেলার নিদান দিতে পারেন, তাদের জ্যাঠামশাইগিরির হাতে পড়লে নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের এই মাইলস্টোনগুলোর হাল এরকমই হতো। আজ মুম্বাই হাইকোর্টের বিচারপতির স্পষ্ট বক্তব্য, সেন্সর বোর্ডের কাজ সিনেমাকে সার্টিফাই করা, প্রত্যেক দৃশ্যে ছুরি কাঁচি চালানো নয়। তাহলে কি সেন্সরশিপ বিতর্কের আসল কারণ সামনের বছর পাঞ্জাবে ভোট, সে রাজ্যের ব্যাপক ড্রাগ চোরাচালান আর তাতে রাজনীতিকদের জড়িয়ে থাকার তথ্য চাপা দেওয়ার চেষ্টা? আসুন এই অনুষ্ঠানের শুরুতেই আমরা নজর রাখি গোটা বিতর্ক এবং আদালতের আজকের মন্তব্যে। সেন্সর বোর্ডের দায়িত্ব সিনেমাকে সার্টিফিকেট দেওয়া এবং তার রিলিজ হতে দেওয়া, প্রত্যেক দৃশ্যে কাঁচি চালানো নয়। উড়তা পাঞ্জাব বিতর্কে এই ভাষাতেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সর বোর্ডকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিল বম্বে হাইকোর্ট। সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রহ্লাদ নিহালনি উড়তা পাঞ্জাব থেকে পাঞ্জাবকেই উড়িয়ে দিতে চান। তার এই আজব নিদানের বিরোধিতায় একজোট বলিউড। শুক্রবার বম্বে হাইকোর্টও সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিচারপতির মন্তব্য, সিনেমার নামের সঙ্গে রাজ্যের কি যোগ? প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকে, টিভি হোক বা সিনেমা মানুষকে দেখতে দেওয়া হোক। চলচ্চিত্র প্রেমীরা বলছেন এটাই তো হওয়া উচিত। কোনো রাজ্যের সমস্যা নিয়ে সিনেমা তৈরি করলে বা সিনেমার নামে রাজ্যের নাম ব্যবহার করলেই কি সেই রাজ্যের ভাবমূর্তি কালিমালিপ্ত হয় নাকি? তাহলে তো পথের পাঁচালী বা আকালের সন্ধানে ছবির ফলে বাংলার মাথা হেঁট হয়ে যাওয়া উচিত ছিল। তা তো হয়নি, বরং বিশ্ব দরবারে তা প্রশংসিত হয়েছে। উড়তা পাঞ্জাব প্রসঙ্গেও বম্বে হাইকোর্ট এদিন বলেছে, সিনেমা একটা কার্যকরী মাধ্যম। আজকের প্রজন্মের ক্ষেত্রে সময় অনেকটাই বদলেছে। 1952 থেকে কি সেন্সর বোর্ড সবাইকে সন্তুষ্ট করতে পেরেছে? অনেকে বলছেন এই বিতর্ক নিয়ে এখন শোরগোল হচ্ছে ঠিকই, কিন্তু সেন্সরের নামে এই জ্যাঠামি তো যুগ যুগ ধরেই চলছে। 1975 সালে সঞ্জীব কুমার, সুচিত্রা সেন অভিনীত আঁধি মুক্তি পাওয়ার পরও নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, কারণ বহু ইন্দিরা সহযোগীর মনে হয়েছিল এটি তৎকালীন প্রধানমন্ত্রীর জীবন নির্ভর। তাই এই ছবি দেখানো হলে ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। পরে পালাবদলের পর সেই ব্যান তুলে নেওয়া হয়েছিল। একইভাবে জরুরি অবস্থার সময় কোপে পড়েছিল আরও এক হিন্দি ছবি, কিসসা কুর্সি কা। জরুরি অবস্থার সময় সেন্সরশিপের এই কোপ নিয়ে এখনকার মতোই এককাট্টা হয়েছিল বলিউড। দেবানন্দ, প্রাণ থেকে ঋষিকেশ মুখোপাধ্যায় একযোগে প্রতিবাদ জানিয়েছিলেন। এখন যেমন এককাট্টা হয়েছেন মহেশ ভট্ট, ইমতিয়াজ আলী, অনুরাগ কাশ্যপরা। তাঁদেরও দাবি, সেন্সর বোর্ডের এই সক্রিয়তা বহু যুগের, এ নিয়ে রাজনীতিও বহুদিনের, কিন্তু গত 2 বছরে তা এক লাফে অনেক বেড়ে গিয়েছে। স্ক্রিনে জেমস বন্ড দীর্ঘক্ষণ চুমু খেলে প্রহ্লাদ নিহালনির আপত্তি, ছোট হলে চলবে। 2 লফজো কি কাহানি ছবিতে রণদীপ হুডা, কাজল অগ্রওয়াল 18 সেকেন্ড চুমু খেলে আপত্তি, 9 সেকেন্ড খেলে ঠিক আছে। যা দেখে অনুরাগ কাশ্যপের মনে পড়ে যাচ্ছে উত্তর কোরিয়ায় দৈনন্দিন জীবনে কড়াকড়ির কথা। মঙ্গলবার তিনি বলেছিলেন, আমি প্রায়ই ভাবতাম উত্তর কোরিয়ায় বসবাস করার অভিজ্ঞতা কেমন হতে পারে। এখন অবশ্য প্লেন ধরার কোনো প্রয়োজন নেই। আবার মহেশ ভাটের মনে পড়ে যাচ্ছে সৌদি আরবের কথা। Do you want to make India into a Saudi Arabia where there is opulence, wealth, but not the most prized asset, the right to free thinking? A society that does not respect free thought sows the seeds of its own destruction. উড়তা পাঞ্জাবের বিতর্কে না ঢুকলেও অমিতাভ বচ্চনও বলেছেন, I know that there are rules and regulations. That's something that the government has to decide. But as artists, as creative people, all I can say is don't kill creativity. Killing creativity will kill our souls. অনেকে বলছেন সিনেমা তো সমাজের দর্পণ, সমাজের সমস্যা তো সেখানে উঠে আসবেই। সমাজ থেকে সমস্যা না সরিয়ে সিনেমার নাম কাটছাট করে কি আদৌ কোনো লাভ হবে? সেন্সরের নামে এই জ্যাঠামো আর কতদিন চলবে? উড়তা পাঞ্জাব নিয়ে চূড়ান্ত রায় সোমবার দেবে বম্বে হাইকোর্ট। এবিপি আনন্দ। আমি গৌতম ঘোষকে দিয়ে শুরু করব। গৌতম দা, আপনি শ্যাম বেনেগল কমিটির সদস্য। আজকে এই 2016-তে দাঁড়িয়ে আমাদের টেলিভিশন, সংবাদপত্র, ইন্টারনেট, কোথাও কোনো সেন্সরশিপ নেই। একমাত্র আর্ট ফর্ম ফিল্ম যেটা সেন্সর বোর্ডের এই মানে আমি বলছি যে সেন দৃষ্টি এড়িয়ে তাকে ছবি করতে হবে। আমি বলছি এই দ্বিচারিতা কেন? কেন আমরা সেন্সর বোর্ড কেন থাকবে এই প্রশ্নটা জোর গলায় তুলতে পারবো না? আসলে আমাদের দেশটা স্বাধীনতার পরে শুরুই হয়েছিল স্ববিরোধিতা দিয়ে। সমস্ত পলিসির মধ্যে একটা স্ববিরোধিতা রয়েছে, একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। অ্যাবসার্ড, তুমি যেটা বললে, আপনি কল্পনা করুন নাটকে সেন্সরশিপ নেই,
লিটারেচারে নেই, গানে নেই, কিছুতে ইন্টারনেটে নেই, টেলিভিশনে নেই। টেলিভিশনে নেই। হ্যাঁ, এই অনুষ্ঠানটা আমরা করছি, কল্পনা করুন কালকে আমাদের শুট করে আমরা ধরুন আমি বলছি সেন্সর বোর্ডে পাঠাতে হবে, তাদের অ্যাপ্রুভাল, তাদের মনে হলো Absurd. গৌতম ঘোষের একটা কথা এখানে যাবে না, সেন্সর বোর্ডের বিরোধিতা করা যায় না, সেখানে বিপ লাগিয়ে আমাদের চালাতে হবে। কল্পনা করা যায় এই শো করা যেত না? এইটাকে কন্ট্রোল করার, মনিটর করার মতো ব্যবস্থা নেই। ব্রডকাস্ট বিল আনবার কারণ চেষ্টা করা হয়েছিল, হয়নি, ফলে এই স্ববিরোধিতা থেকে যাচ্ছে। এবং এটাই একটা অ্যাবসার্ড ব্যাপার, শুধুমাত্র সিনেমাকে কেন 1952 সালে সিনেমাটোগ্রাফিক অ্যাক্টে আটকে রাখা হয়েছিল। হ্যাঁ, আমি জানি এটা ব্রিটিশরা শুরু করেছিল, কারণ তাদের ব্যাপার ছিল যে যাতে ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন সিনেমার মাধ্যমে না আসে। সেখানে প্রেমের ছবি হোক, পারিবারিক ছবি হোক, এই ছবি হোক, ওই ছবি হোক, কিন্তু যেন ব্রিটিশ বিরোধী কোনো কিছু না হয়, মানে তো সেইখানে সেডেশনের প্রশ্ন যাতে না আসে। এখন প্রশ্ন হচ্ছে, তারপরে যখন আমরা স্বাধীন হলাম, তখন একটা ইয়াং কান্ট্রি, তার প্রয়োজন ছিল একটা কন্ট্রোল করার, কারণ সিনেমার একটা বিরাট ক্ষমতা, প্রচুর মানুষের কাছে পৌঁছয়, ফলে তারা চেষ্টা করেছিলেন একটা নতুন করে অ্যাক্ট করতে। কিন্তু পরবর্তীকালে যখন টেলিভিশন এলো, টেলিভিশনের রিচ তখন সিনেমার 4 গুণ বা 10 গুণ আরো বেশি, হ্যাঁ, ফলে টেলিভিশনে করতে পারেনি। ফলে সিনেমায় কেন আটকে থাকবে, এটা আমার কাছে মনে হয় এই সেন্সরশিপের কোনো মানে নেই। কিন্তু কতগুলো ব্যাপার আছে, যেটা হচ্ছে আমাদের রাইট টু স্পিচ, আর্টিকেল 18-এ যেটা রয়েছে, 18/1-এ, সেখানে আমাদের প্রত্যেকটা নাগরিকেরই সমান অধিকার রয়েছে তার বক্তব্যকে পেশ করার। কিন্তু তার একটা প্রোটেকশন পরবর্তীকালে এবং শাসকরা, আপনি স্বাধীনতাটা দিলেই দায়িত্বটা গড়ে ওঠে, একদম। স্বাধীনতা না দিলে কোনোদিনই দায়িত্ব গড়ে উঠবে না। কিন্তু তখন আমাদের মনে হয়েছিল কনস্টিটিউশনে একটা প্রোটেকশন থাকা দরকার বলে 18/2 যেটা করা হলো পরবর্তীকালে, যে কতগুলো প্রোটেকশন, যে কমিউনাল ইনস্টিগেশন বা সেডেশন বা এমন কিছু যেটা ভারতবর্ষের প্রতিরক্ষা বা ডিফেন্সের বিরুদ্ধে, সেগুলোর জন্য আমরা কনস্টিটিউশনে আমাদের রাইট রেখেছি। একদম। সেন্সরশিপেও সেটা করা হলো যে আমাদের কতগুলো জিনিসকে কন্ট্রোলে রাখতে হবে। আমার মনে হয় যে আমরা যে সাংবিধানিক কমিটির কথা বললে তুমি, আমরা কাজ করেছি কিন্তু আন্ডার দ্য অ্যাম্বিট অফ 1952 সিনেমাটোগ্রাফ অ্যাক্ট, তার বাইরে কিন্তু করিনি। একদম, অর্থাৎ সেখানে- মূলটাকে চ্যালেঞ্জ করার স্কোপটা এই কমিটি ছিল না, কিন্তু তাও একটা স্টেপ এগিয়েছে। আমি এইটুকু বলতে পারি, যেটা শাম বেনেগাল আমাদের চেয়ারম্যান বলেছেন, যে আমরা যেটা রেকমেন্ড করেছি সিজারলেস, নো কাট, সেটা আমার মনে হয় একটা বিগ স্টেপ ফরওয়ার্ড। আর এখানে এই সেন্সর বোর্ডের জ্যাঠামশাইগিরি এমন পর্যায়ে পৌঁছেছে যে উড়তা পাঞ্জাব থেকে পাঞ্জাব বাদ চলে যাচ্ছে। কল্পনা করুন ভারতীয় চলচ্চিত্রের এক একটা মাইলস্টোন যদি এই পেহলাজ নিহালানিদের হাতে পড়তো, তাহলে তার কি হাল হতে পারত। দেখুন, ছবির নামের সঙ্গে কোনো রাজ্যের নাম জুড়ে দিলেই কি সংশ্লিষ্ট রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ বা উজ্জ্বল হয়ে যায়? অনেকেই তা না মনে করলেও পেহলাজ নিহালনির তো নিশ্চয়ই তা মনে হয়, নইলে তিনি উড়তা পাঞ্জাব থেকে পাঞ্জাব শব্দটি বাদ দেওয়ার নিদান দিতেন না। কিন্তু অনেকেই বলছেন, ভাবুন যদি সেন্সর বোর্ডে পেহলাজ নিহালনির আবির্ভাব আগে ঘটতো, তাহলে কি হতে পারত? হয়তো মণিরত্নমকে বলা হতো তার বম্বে সিনেমা থেকে বম্বে নামটিই বাদ দিতে হবে, তাহলে আর থাকতো কি? বম্বেতে সাম্প্রদায়িক হিংসা তুলে ধরা হয়েছিল বলে কি সব বোম্বেবাসী সাম্প্রদায়িক হয়ে গিয়েছিলেন? ভাবুন, পেহলাজ নিহালনি থাকলে হয়তো বলতেন মাদার ইন্ডিয়ায় ইন্ডিয়া শব্দটি রাখা যাবে না। তাহলে মাদার ইন্ডিয়ার নাম কি হতো? ইন্ডিয়াকে বাদ দিয়ে শুধু মাদার। কারণ মহাজনের হাতে কৃষকের সর্বশান্ত হওয়ার বাস্তব ছবি তুলে ধরা হয়েছিল ছবিতে। নিহালনির মনে হতে পারত এতে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কিংবা কলকাতা ৭১, যেখানে মৃণাল সেন কলকাতার রাজনৈতিক ও সামাজিক অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন। কাঁচির মুখে সেই কলকাতা ৭১ হয়তো হয়ে যেত শুধুই ৭১। নাম কাটায় নাক কাটা যেত হয়তো আরও অনেকের। কখনো হয়তো সালাম বোম্বে, কখনো মুম্বাই মেরি জান, কখনো মিশন কাশ্মীর। অনেকে কটাক্ষ করে বলছেন, শুধু কি নাম? পেহলাজ নিহালনি যদি কয়েক দশক আগে সেন্সর বোর্ডের মাথায় বসতেন, তাহলে হয়তো অনেক সিনেমারই বহু ডায়লগও শোনা যেত না। কারণ তিনি বুঝিয়ে দিয়েছেন নেড়ি নিয়ে বাড়াবাড়ি করা তার না পছন্দ। তাই যেখানেই এসব ডায়লগ, था तो जरा बंदूक और लगा निशाना इस कुत्ते पर। नहीं, बसंती इन कुत्तों के सामने मत नाचना। সেখানেই হয়তো হাজির হতো বিপ বাবু। था तो जरा बंदूक और लगा निशाना इस पर। नहीं, बसंती इन
के सामने मत नाचना। অনেকে বলছেন একটা সিনেমা তো একজন পরিচালকের সন্তানের মতো, তিনিই তো একটা ভাবনাকে রূপলী পর্দায় চলচ্চিত্রের রূপ দেন, সবার সামনে হাজির করার আগে তাকে পরিচয় দেন, একটা নাম রাখেন। সেই নামে এভাবে কাঁচি চালানো কি শিল্পীর স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ নয়? হাতে কাঁচি থাকলেই কি নাম কাটা যায়? এবিপি আনন্দ। চন্দ্র, সত্যি যদি কেউ এই গ্যারান্টি দিতে পারেন যে ওই পাঞ্জাব নামটা বাদ দিলে পাঞ্জাবে এই মুহূর্তে যে ভয়াবহ ড্রাগের ছবিটা গোটা রাজ্য জুড়ে বিশেষ করে যুব সমাজের সেটাকে পাল্টে দেওয়া যাবে, আমি বলবো সিনেমাটাই ব্যান করে দেওয়া হোক, আর মুক্তি পাওয়ার কোনো দরকারই নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে বিএসএফ একটা রিপোর্ট পাঠাচ্ছে, তাতে বলছে পাঞ্জাবের সীমান্ত এলাকায় সাধারণ ওষুধের দোকানে সিনথেটিক ড্রাগস বিক্রি হচ্ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, এবিপি আনন্দ নয়, তার সরকারি তথ্য বলছে যে পাঞ্জাবে বিভিন্ন সংশোধনাগারে যত বন্দী আছেন তার 45% হচ্ছে ড্রাগ ব্যবসায় জড়িত ছিলেন বলে কনভিক্টেড হয়েছেন, সাজা পেয়েছেন। আর যদি গোটা দেশের ছবিটা দেখি যে ড্রাগজনিত অপরাধে গোটা দেশে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি 8,923 জনের শাস্তি হয়েছে, তার ভেতর 3,972 জনই পাঞ্জাবের বাসিন্দা, মানে প্রায় 45%-এর বেশি। আমি বলছি এই ছবিটা পাল্টে দিই, আমি বলছি যে অনুরাগ কাশ্যপের ছবি মুক্তি দিতে হবে না, এই ছবিটা পাল্টানোর গ্যারান্টি কে দেবে? না, গ্যারান্টি দেওয়ার কথা কিন্তু পলাশ নিহালনি বলছেন না। ওর ব্যাপারটা আসলে জিনিসটা এরকম না যে শুধু উনি নামে পাঞ্জাব বাদ দিতে চাইছেন, উনি তো বোধহয় কত 80টা না কটা কার্ড রেকমেন্ড করেছেন। উনি বলছেন যে এই লোকটি শুধু খিস্তি করছে কেন, মত্ত অবস্থায় ছাড়া তো কোনো ভারতীয় খিস্তি করে না, একথা উনি বলেছেন। যে ভারতীয় সভ্য মানুষ কখনো কোনো গালাগাল দেয় না। উনিও বলেছেন যে সাধারণভাবে কথা বলতে গেলে ভারতীয়রা গালাগাল দিয়ে কথা বলে কখনো বলে না। এখন ব্যাপার হচ্ছে এটা কিন্তু নতুন নয়, আগের বছর প্রায় 1 বছর আগে উনি একটা 28টা গালাগালের লিস্ট তৈরি করেছিলেন। বলেছিলেন যে এই গালাগাল কোনোদিন কোনো সিনেমায় ব্যবহার করা যাবে না, এমনকি অ্যাডাল্ট সিনেমাতেও নয়। উনি বলেছিলেন কোনো অ্যাডাল্ট সিনেমা কোনোদিন টিভিতে দেখানো যাবে না, রিকাট করেও নয়। কোন সিনেমায় কখনোই কোনো মহিলার এগেইনস্টে হিংসা দেখানো যাবে না। এইসব নিয়ে এমন গোলমাল হয়েছিল যে ওর সেন্সারের যারা ওর সঙ্গে সদস্য আছে তারা সবাই বলেছিলেন আমরা এর সঙ্গে কাজ করবো। উনি একা একা বসে NH10 এটা কাটছেন ওটা কাটছেন। ওর প্রজেক্টটা হচ্ছে একটা অদ্ভুত সিনথেটিক একটা ফিনাইল গন্ধি সূচি ভারতবর্ষ প্রেজেন্ট করা। ফলে তুমি যে বলছো যে বাস্তবে যদি লোকে ড্রাগ খায় তাহলে আমি সিনেমায় দেখাবো না, ওর বাস্তব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। চন্দিল, আমি জানি না তুমি ওনার আগের কটা ছবি দেখেছো, আমি দেখেছি 16 আর শবনম, আঁখে আখ কা গোলা। আমি বলছি আমি আরো ছবির নাম আচ্ছা, আমি বলছি এই ছবিগুলো আজকে যদি ওনাকে দেয়া যায় যে আপনি আপনার ইয়ারস্ট্রিক অনুযায়ী দাদা একটু সেন্সর করে দিন, আমি বলছি যে 2 মিনিট মুক্তি পাবে না হলে। না, সেটা উনি বলতে পারেন যে তখনকার উনি আর এখনকার উনি পরিবর্তিত হয়েছে, কিন্তু এর প্রজেক্টটা আগের বছর থেকে এর প্রজেক্টটা খুব স্পষ্ট। সেটা উনি বলেছেন উনি এমন একটা ভারত তৈরি করতে চান যেখানে আর কি ছোট বাচ্চারা ধরো গিয়ে দেখলো যে ও গালাগাল দিচ্ছে, উনি সবাই শিখে গেল তাহলে আমিও গালাগাল দেবো। মানে এই উল্টোটাও তো মারা। আরে এই করলে কি ব্যান হবে তুমি দেখো, পথে পাঁচালি একজন গুরুজন বয়স্ক বুড়ি মহিলা এসে বলছেন আমায় থাকতে দে, আর বাড়ি বউ বলছে বেরিয়ে যাও, বাঁশ বাগানে গিয়ে এসে মরে যাচ্ছে, তাহলে লোকে কি শিখবে? সব বয়স্ক লোকগুলোকে বের করে দাও। এবারে দেখো যে এইভাবে তো হয় না। ধরো মেঘে টাকা তারা একজন বোন তার দিদি প্রেমিককে ফুসলে নিল, ব্যান। চোখের বালি একজন বিধবা একবার এর সঙ্গে প্রেম করছে, ওর সঙ্গে প্রেম করছে, পুরোপুরি ব্যান। চারুলতা স্বামী ব্যস্ত আছে বলে দেওরের সঙ্গে প্রেম করছে, ব্যান। তো দেখিয়ে যে সেটার বিরুদ্ধে মত তৈরি করা যায়। একজন মহিলাকে একটা প্রকাশ্য সভায় এনে বস্ত্র আরণ হচ্ছে, একবার দেখালি সবাই বস্ত্র আরণ শিখে যাবে, রাস্তাঘাটে শাড়ি ধরে টান। এই হচ্ছে ওর সোজা স্পিরিট, যে এখানে চলবে শুধুমাত্র একটা অদ্ভুত একটা ভারতবর্ষ যাতে খুব সবাই আবক্ষ, মানে তার তলায় কোনো অঙ্গ তাদের নেই, বুক অব্দি আছে, তারা সবাই যাচ্ছে ফিরছে, সবাই সবাইকে স্বামী স্ত্রীর খুব বেশি হলে একটু আঙুলটা ছুঁচ্ছে, বাবা বাচ্চাকে চন্তুমনা বলে শুধু চকোলেট দিচ্ছে, কোথাও কোনো হিংসা নেই, কোথাও কোনো জটিলতা নেই, কোথাও কোনো নেগেটিভ কিচ্ছু নেই। এই ভারতবর্ষটা পলাশ নিহালনি তৈরি করতে চান। তাই আমার বা তোমার বা অন্য অনেকের যে কমন সেন্স, যে কেন এরকম হবে না, কেন এ তো হতেই পারে। শোনো, শিল্পে শুধু যা হচ্ছে তাই দেখানো যায় না, যা হচ্ছে না তাও দেখানো যায়। আমি পক্ষীরাজ ঘোড়া দেখালাম, এই ঘোড়ার দানা হয় না, কাট, ব্যান। এইভাবে পৃথিবী চলতে পারে না, শিল্প চলতে পারে না। কিন্তু মুশকিল হলো এটা শুধু পলাশ নিহালনি সমস্যা কিন্তু নয়। আমি বারবার বলবো আজকে একটা ডেসপট এসে ভারতকে এরকম করে দিচ্ছে, ব্যাপারটা এরকম নয়। এখন অদ্ভুত ব্যাপার যে গোটা ভারতে এই মানসিক, মানে এটা একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার। একদিকে তুমি দেখছো যে তুমি যা খুশি ফেসবুকে লিখতে পারো, ইন্টারনেটে যখন খুশি পর্নোগ্রাফি দেখতে পারো, ইউটিউবে যা খুশি আপলোড করতে পারো, মোবাইলে পারো। উল্টো দিকে আমাদের রাষ্ট্রনায়করা নায়িকারা এবং সবচেয়ে বেশি করে যারা ছোট ছোট সেমি রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্রনায়ক
কিন্তু তাদের সেই লেঠেলগুলোর মাথার উপর রাষ্ট্রের হাত আছে, তারা যত পারছে গলার টুটি টিপে দিচ্ছে। ওই বিশ্ববিদ্যালয়ে ভারতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, মার ওকে, সবার সামনে মার, এমনকি কোর্টের সামনে মারা যাবে। গ্রিন পিসের অ্যাক্টিভিস্ট প্লেনে উঠছে, তাকে হিঁচড়ে টেনে নামিয়ে দেওয়া হচ্ছে। কেন না, তিনি লন্ডনে গিয়ে ভারতে মধ্যপ্রদেশে ফরেস্ট ট্রাইবালদের বিরুদ্ধে কিরম ব্যবহার করা হয় সেটা বলবেন, বলতেই দেবো না, আমি প্লেন থেকে নামিয়ে দেবো। এবার আবার আমার মমতা তো আছেনি, যিনি কোনো বিরুদ্ধে কথা বললেই বলবেন যে এটা মাওবাদী বলছে। এবার এইভাবে গোটা ভারত, এটা সেন্সর বোর্ড কিন্তু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এখন গোটা ভারত এরকম চলছে যে কিছু গোষ্ঠী, প্রচুর গোষ্ঠী আছে যারা স্পর্শকাতরতার একটা চাকরি নিয়েছে। এরকম লোক দেখেছো সকাল থেকে ঘুরে বেড়ায় কি করে অশান্তি করা যাবে, ঘুরছে ঘুরছে কি হলো আজকে কোনো অসুবিধা, এই পেস্টটা কেন এখানে রেখেছে, এটা টুথপেস্ট রাখার জায়গা বলে এমন চিৎকার করলো যে গোটা বাড়িতে একটা সাংঘাতিক অশান্তি শুরু হয়ে গেল। প্রচুর গোষ্ঠী আছে, আমাকে অপমান করছে, ওই আমার রাগ হয়েছে। আর অমনি রাজনৈতিক নেতা নেত্রীরা আছে, কাউকে চটাবে না, তারা বলবে না যে তোমার যদি রাগ হয় বাবু তুমি প্রতিবাদ করো, ঠিকঠাক উপায়ে প্রতিবাদ করো। এখানে রামচন্দ্র গুহ একটা খুব জরুরি স্পিচ দিয়েছেন, সেখানে মহাত্মা গান্ধীর একটা হিন্দ স্বরাজ বলে বই ছিল, যেটাকে ইংরেজিতে অনুবাদ, গুজরাটিতে লেখা, ইংরেজিতে অনুবাদ করে ব্রিটিশরা ব্যান করেছিল। উনি তখন সাউথ আফ্রিকায় থাকতেন। উনি একটা চিঠি লিখেছিলেন, তাতে একটা মন্তব্য ছিল, সেটা হচ্ছে আমি মনে করি যে কোনো মানুষের যে কোনো মত পোষণ এবং প্রকাশ করার সম্পূর্ণ অধিকার আছে, যতক্ষণ না তা একটা শারীরিক হিংসায় গড়াচ্ছে। এবার পঙ্কজ নিয়ালি বলতে পারেন কেন তো উড়তে পাঞ্জাব শারীরিক হিংসা গড়াবে, আমি আশঙ্কা করছি। আশঙ্কা করলে হবে না, তুমি বেরোতে দাও, রিলিজ করতে দাও, তারপর সিনেমাটা চলুক, তারপর লোকে প্রতিবাদ করলে করুক, কোনো অসুবিধা নেই। তুমি বেরোতে দাও, রিলিজ করতে দাও, তারপর সিনেমাটা চলুক, তারপর লোকে প্রতিবাদ করলে করুক, কোনো অসুবিধা নেই। যদি উড়তে পাঞ্জাব দেখে কালকে পাঞ্জাবের 90% লোক বলে হ্যাঁ এটা মানে ভালো, মিছিল করুক, কোনো অসুবিধা নেই। এবার যদি সরকার হতে পরিণত মনস্ক, সে বলতো তুমি রিলিজ করতে দাও, তারপর প্রতিবাদ হোক, তারপর যাতে সেটা শারীরিক হিংসা না গড়ায় সেটা আমি বুঝে নেবো, আমার ল এন্ড অর্ডার বুঝে, সেটা তো সরকারের দায়িত্ব, সেই রাষ্ট্রের দায়িত্ব তো এক্স্যাক্টলি সেইটা। ফলে তুমি ওইখানে জিনিসটা কেটো না, কাঁচি যদি করতে হয় তাহলে যখন লোকে মারছে ধরছে তখন পুলিশকে দিয়ে সেটাকে আটকাও, কিন্তু এটা করতে পারো না যে ওই জিনিসটা তুমি বলতেই দেবে। হ্যাঁ, এবং আরো গুরুত্বপূর্ণ কথা যে একটা সিনেমা আটকাচ্ছেন আর রাজ্যটা যে ড্রাগের কবলে চলে যাচ্ছে যুব সমাজ, কতগুলো সরকারি প্রকল্প হয়েছে সেই প্রবণতা আটকানোর জন্য। আমাদের সবথেকে বড় প্রশ্ন এখানে যে এই মুহূর্তের পাঞ্জাবের অবস্থা, যা আপনাদের সামনে একাধিক সংবাদ চ্যানেল একাধিক দিন বছরের পর বছর তুলে ধরছে, সেইটা বদল করতে রাজ্য সরকার ঠিক কতটা উদ্যোগী দেখুন। একটা ছবি মাদক সমস্যা নিয়ে, একটা ছবি পাঞ্জাবের সবচেয়ে জ্বলন্ত সমস্যা নিয়ে। दो अलग अलग ड्रग्स है जो सिर्फ प्रिस्क्रिप्शन पे बिकनी चाहिए, पर आप लोगों की मेहरबानी है कि बनाने वाले ये कॉकटेल बना भी रहे हैं और बेचने वाले खुलेआम बेच भी रहे हैं। এক মাদকাসক্ত রকস্টার এবং তার গান নিয়ে। আর এই ছবির মুক্তি ঘিরেই বিতর্ক, আর সেই বিতর্কে সবচেয়ে বেশি ইন্ধন যোগাচ্ছে রাজনীতি। তার কারণ পাঞ্জাবে মাদক ব্যবসার নেপথ্যে যার বিরুদ্ধে বিরোধীদের সবচেয়ে বড় অভিযোগ, তার নাম বিক্রম সিংহ মাজেঠিয়া। পাঞ্জাবে বর্তমানে যৌথভাবে সরকার চালাচ্ছে শিরোমণি অকালি দল এবং বিজেপি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের ছেলে সুখবীর সিংহ বাদল, যিনি পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী। সুখবীর সিংহ বাদলের স্ত্রী হরসিমরত কৌর মোদী সরকারে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। এই হরসিমরত কৌরের ভাই হলেন বিক্রম সিংহ মাজেঠিয়া, অর্থাৎ তিনি মোদী সরকারের মন্ত্রীর ভাই। পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রীর শ্যালক, আবার পাঞ্জাবের রাজস্ব মন্ত্রীও। আর এহেন বিক্রম সিংহ মাজেঠিয়ার বিরুদ্ধেই পাঞ্জাবে ড্রাগ ব্যবসা চালানোর গুরুতর অভিযোগ বিরোধীদের। শুধু বিরোধীরাই নয়, মাজেঠিয়ার নামে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এই ব্যক্তিও, নাম জগদীশ সিংহ ভোলা। একসময় নাম করা কুস্তিগির ছিলেন, তারপর পাঞ্জাব পুলিশের ডিএসপি হন, কিন্তু 700 কোটি টাকা ড্রাগ র্যাকেটের সূত্র খুঁজতে গিয়ে তাকেই গ্রেফতার করে পুলিশ। আর জেরায় ভোলা নাম করেন পাঞ্জাবের মন্ত্রী বিক্রম সিংহ মাজেঠিয়ার। এরপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে জেরার জন্য ডেকে পাঠায়, কিন্তু ইডির যে অফিসার তাকে সমন পাঠিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তাকে বদলির চিঠি ধরানো হয়। কংগ্রেস এবং আম আদমি পার্টির অভিযোগ, শরিক অকালি দলের মাজেঠিয়াকে বাঁচানোর চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই কারণেই ছবির মুক্তিও আটকাতে চাইছে তারা। मजीठिया जिनके ऊपर तमाम आरोप हैं ड्रग तस्करी के, प्रहलाद नीलानी को मोदी जी ने और बादल जी ने कहा है कि इस फिल्म को रिलीज मत होने दो। যদিও বিক্রম সিংহ মাজেঠিয়া বরাবরই ড্রাগ ব্যবসার সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন। ছবির মুক্তি আটকাতেও তাদের কোনো ভূমিকা নেই বলে দাবি করছে অকালি দল ও বিজেপি। কিন্তু এই ছবির জন্য অনুরাগ কাশ্যপ আম আদমি পার্টির থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ করে আরও বেশি করে রাজনীতি টেনে এনেছেন খোদ প্রহলাদ নিহালনি।
I heard that he has taken money from us. নিহালনি বলছেন ছবি আটকানোর জন্য তার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই, কিন্তু উড়তা পাঞ্জাবের নির্মাতা প্রযোজকদের পাল্টা প্রশ্ন, তাহলে নির্বাচন, এমপি, এমএলএ, সাংসদ এই শব্দগুলোতে আপত্তি কিসের সেন্সর বোর্ডের? সামনের বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন, সেই কারণেই কি ছবি থেকে রাজনীতিকে দূরে রাখার চেষ্টা করছে সেন্সর বোর্ড? এতে কার লাভ? প্রশ্ন বিরোধীদের। রাহুল গান্ধী বলছেন উড়তা পাঞ্জাবকে সেন্সর করে পাঞ্জাবের ড্রাগ সমস্যার সমাধান করা যাবে না, সরকারের উচিত বাস্তবটা মেনে নিয়ে সমাধান সূত্র খোঁজা। ঝাঁপিয়ে পড়েছে আম আদমি পার্টিও, আর যার সৌজন্যে এই বিতর্ক তিনি বলছেন डिस्क्लेमर था उसके ऊपर किया था, नाउ मैटर इज इन द कोर्ट, लेट द कोर्ट डिसाइड व्हाई हु इज ছবি ঘিরে এই বিতর্কের পর যে আসন্ন বিধানসভা ভোটে পাঞ্জাবের ড্রাগ সমস্যা আরো বড় ইস্যু হয়ে উঠল তা বলাই বাহুল্য। এবিপি আনন্দ। দুর্বৃত্তায়ন। হ্যাঁ স্বপনবাবু, আমি আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে আমায় বেশি দূর যেতে হবে না। এই যে দেখলেন না, পাঞ্জাবের রাজস্ব মন্ত্রী বিক্রম সিংহ মাজিতিয়াকে জেরা করা হয়েছে, ইডি জেরা করেছে, যে অফিসার জেরা করেছে তার কয়েকদিনের মধ্যে তাকে বদলি করে দেওয়া হয়েছে। অনেকেই বলছেন, বিশেষ করে বিরোধীরা, যে কারণটা কি জানেন, যে এই অফিসারকে বদলি করে গোটা ঘটনাটা ধামাচাপা দেওয়া হয়েছে। তার কারণ পাঞ্জাবের এই রাজস্ব মন্ত্রীর পরিচয় ছাড়াও তার আরেকটা পরিচয় আছে, তিনি মোদী মন্ত্রিসভার খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীর ভাই এবং পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের শালক। মানে আমি বলছি, যেটা উড়তা পাঞ্জাবের একটা অংশ বাদ দিয়ে নামটাকে পরিবর্তন করে এই যাবতীয় বিতর্ক কার্পেটের নিচে ঢোকানো যাবে তো? এখানে সবাই চলচ্চিত্র জগতের বিদগ্ধ ব্যক্তিরা আছেন, আমি ফিল্ম নিয়ে বিশেষ কিছু বলতে চাই। আপনি রাজনীতি নিয়েই বলুন। আমি যেটা বলতে চাইছি সেটা সোজাসুজি কথা। ফিল্ম সেন্সর বোর্ড একটা স্বশাসিত সংস্থা, সেই স্বশাসিত সংস্থা তারা কি করবেন, কোন ফিল্মের কি তারা বিভিন্নভাবে কিছু অংশ বাদ দেবেন বা কি করতে বলবেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। 1952 ফিল্ম সেন্সর যে আমাদের সিনেমা ফটোগ্রাফিক অ্যাক্ট আছে, আমার আপত্তি নেই যতক্ষণ না এই সেন্সর বোর্ডের কর্তা নিজে বলছে আমি প্রধানমন্ত্রীর চামচা। আপনাকে জানিয়ে রাখি, বিজেপি নেতৃত্ব এত এম্বারাসড হয়েছেন যে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীকে বলতে হচ্ছে না প্রধানমন্ত্রী তিনি মানুষের সেবক, তার চামচার দরকার নেই। আমি বলছি এ তো সুইসাইডাল। না একটা ডুবিয়ে ছাড়বেন। গজেন্দ্র চৌহান একদিকে ডোবাচ্ছেন, আরেকদিকে পেহলেজ নিয়ালানি ডোবাচ্ছেন। একজন ব্যক্তি ফিল্ম সেন্সর বোর্ডের তিনি প্রধান আছেন। সার্টিফিকেশন বোর্ড, এটা তো সেন্সর বোর্ড না। এক্স্যাক্টলি, মানে আমরা তো এটাকে বলি সার্টিফিকেশন বোর্ড, সিবিএফসি। হ্যাঁ, সিবিএফসি এটা যেটা আছে, সেন্সর বোর্ড তো না। এটা সেন্ট্রাল ফিল্ম সার্টিফিকেশনের যেটা আছে, আমরা এটাকে মোটামুটি সবাই আমরা বলি এটা সেন্সর বোর্ড, আমরা সেন্সর বোর্ডই বলি। আমি বলছি আমিও সেন্সর বোর্ডের এখানে মেম্বার ছিলাম। আপনি সমর্থন করছেন না করছেন না? দেখুন, আমরা অত্যন্ত লিবারেল এবং আমাদের যদি না হতো শ্যাম বেনেগল, গৌতম বাবু বামপন্থী মনোভাবাপন্ন, আমরা জেনেও তাদেরকে দিয়ে কমিটি করেছি কি করলে ভালো হবে, কি করলে আপনারা সুপারিশ করুন। 26শে এপ্রিল কমিটির রিপোর্ট জমাও দিয়েছেন, সেটা এখনো কিভাবে বোঝেন যে কে বামপন্থী কে ডানপন্থী কে তৃণমূলপন্থী? না নিশ্চয়ই এটা তো প্রত্যেকের তার চিন্তা ভাবনার মধ্যে আছে। কি আছে, কেউ বামপন্থী হতে পারেন, কেউ ডানপন্থী হতেই পারেন। কিন্তু আমি পয়লা নিয়ালনিকে বলে আমি সেই প্রসঙ্গে আমি সেই কথাটাই বলছি, 30% উপর মানুষ ভারতবর্ষে বিজেপিকে ভোট দিয়েছে। তো 30% মানুষের সকলেই বিজেপির কর্মী আর সকলেই বিজেপির হচ্ছে পার্টির মেম্বার এমন নয়। না, বিজেপির মেম্বার কেউ হতে পারেন, বিজেপির সমর্থক অনেকে আছে। তো বিজেপির সমর্থক হিসেবে তিনি তার বক্তব্য রাখতে পারেন, তিনি বলতে পারেন কেউ আমি নরেন্দ্র মোদীর চামচা, কেউ বলতে পারেন আমি তার কেউ কিছু বলতে পারেন। কিন্তু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি কিনা সেটা আলাদা কথা। না, প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে সেটা জানার পরে তিনি কি পদটা পেয়েছেন? প্রশ্নটা খুব পরিষ্কার, প্রশ্নই নয় যে গজেন্দ্র চৌহান যিনি 4th শ্রেণীর ছবি করলেন এবং একটা সিরিয়ালে যুধিষ্ঠির সাজলেন, তিনি একটা সংস্থার মাথায় বসলেন, এবং আরেকজন পেহলাজ নিয়ালানি যিনি আঁখে আর শোলা আর শবনম করলেন, তারপরে হর হর মোদি ঘর ঘর মোদি ইউটিউবে রিলিজ করলেন, তারপরে তিনি এত বড় বোর্ডের চেয়ারম্যান হয়ে গেলেন। সংশয়টা, তার প্রশ্নটা তো সেইখানে। অনেকে পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস করে
যে সমস্ত বই বানিয়েছেন, হ্যাঁ। আর অনেকে কোনো ইনস্টিটিউটে না গিয়ে হ্যাঁ। খুব অল্প শিক্ষা নিয়ে অনেক ভালো ধরনের বইও তারা বানিয়েছেন। হ্যাঁ। ওইটা নিয়ে কোনো প্রশ্ন করাটা উচিত নয়। না, না, প্রশ্ন যে না, আমি- কে- না না না, আমার কথাটা হচ্ছে আমি যে- আপনার সার্টিফিকেট আমি চাইছি। আমি আপনি আপনার একবার কথাই বলুন যে পেহলা আমি ওই একই কথা তো বলছি। সিনেমার গজেন্দ্র চৌহান ওটা পুনে ফিল্ম ইনস্টিটিউটে তিনি মূলত অ্যাডমিনিস্ট্রেশনের কাজের জন্য তাকে ওখানে দেখানো হচ্ছে। সেটাতে তিনি সফল কিনা, সেটাতে ঠিক রাখতে পারছেন কিনা সেটা বলা হোক। যে না উনি চালাতে পারছেন, একটা কথা বলবেন, ফিল্ম আমার- ইনস্টিটিউট খারাপ ভাবে চলছে, আপনি তখন বলতে পারেন। আমি আপনাকে বলছি এর জন্য একটা 4th গ্রেডের যুধিষ্ঠিরের অভিনয় করেছে বলে তিনি অন্য কোনো আমি কিছু আপনাকে প্রধান বলছি, হতে আমি পারবেন না, আপনাকে বলছি। এমন কোথাও লেখা নেই। এমন কোথাও 1998 লেখা নেই। থেকে 2001 এই পদেই ছিলেন একজন ভদ্রমহিলা, তার নাম আশা পারেখ। বিজেপি উঠতে এবং বসতে আপনার দল তাকে সমালোচনা করতেন যে আশা পারেখ কি করে ওই পদে তার যান, যোগ্যতা কি বলে, তার কি বারবার। যোগ্যতা। ইউপিএ সরকার এবং কংগ্রেস শাসিত সরকার না হলে আশা পারেখকে, এবং আমি আপনাকে বলছি যে আপনি বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ আমার, সেই একই অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। Exactly, তার একই কারণ পরম তোমার মনে থাকবে শেখর কাপুরের এলিজাবেথ রিলিজের সময় যে অলিক কুনাট্যরঙ্গ আশা দেবী রচনা করেছিলেন, সেটা ভারতবর্ষে আরেকটা নজির হয়ে থাকবে। কিন্তু আমি বলছি এই প্রশ্নগুলো তো আসবে। আমি দ্রুত একবার দেখবো পেহলাজ নিহালানি, যাকে নিয়ে এত কথা, তিনি সত্যি সত্যি এই পদের যোগ্য কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। मुझे लगता है प्रहलाद जी का प्रॉब्लम कंट्रोल का है। जिस आदमी को कंट्रोल नहीं कर पाते वो आदमी उनका दुश्मन हो जाता है। পেহলাজ নিহালনির বিরোধিতায় এক কাট্টা বলিউড। বছর দুয়েক আগেও সাধারণ মানুষ তার নামও হয়তো সেভাবে জানতেন না, কিন্তু বিজেপি সরকার তাকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পদে বসানোর পর থেকে তার কীর্তির সৌজন্যে সবাই তার নাম জেনে গিয়েছে। কারণ নিহালনির সংস্কারের ঠেলায় বলিউডের পরিচালক প্রযোজকদের প্রাণ নাকি এখন ওষ্ঠাগত। তার আপত্তির তালিকা দীর্ঘ। আলিগড় ছবিতে সমকামিতা আছে, তাই এ সার্টিফিকেট। জঙ্গল বুক দেখলে নাকি বাচ্চারা ভয় পেতে পারে, তাই ইউএ। সিনেমার পর্দায় কে কতক্ষণ চুমু খাবেন তাও বেঁধে দেবেন তিনি। অনেকে কটাক্ষের সুরে বলেন এই হলো সেন্সর বোর্ডের নয়া সংস্কারী বাবা। কিন্তু এখন যার সংস্কারের ঠেলায় বলিউডের প্রাণ ওষ্ঠাগত, অতীতে তাঁর প্রযোজনায় তৈরি কিছু ছবির নাম শুনলে আবার অন্য ধারণা তৈরি হবে। যেমন শোলা और শবনম, আঁখে, আগ কা গোলা, আগ হি আগ, ফার্স্ট লাভ লেটার, গুনাহো কা ফেসলা। অনেকে কটাক্ষের সুরে বলছেন নিহালনির ছবিতে না আছে সামাজিক কোনো বার্তা, না আছে কোনো জ্বলন্ত সমস্যার প্রতিচ্ছবি, তাই বিতর্কও নেই। আর তাই তিনি চান ছবি মানেই নাচ গান, পুরো বিনোদন, নো বিতর্ক। কিন্তু ছবি নিয়ে না হলেও নিহালনি কি আর বিতর্ক থেকে দূরে থাকতে পারেন? তিনি মুখ খুললেই তো বিতর্ক। কখনো তিনি বলেন আমি গর্বিত, আমি মোদির চামচা, ইতালির প্রধানমন্ত্রীর চামচা হব নাকি। কখনো তিনি বলে বসেন নরেন্দ্র মোদী তার অ্যাকশন হিরো, আমি একজন গর্বিত বিজেপি কর্মী। এই পেহলাজ নিহালনি লোকসভা ভোটের আগে হর হর মোদি ঘর ঘর মোদি ভিডিও ক্যাম্পেনের মূলে ছিলেন। বিরোধীদের কটাক্ষ গজেন্দ্র চৌহান যদি পুনে ফিল্ম ইনস্টিটিউটের মাথায় বসতে পারেন, তাহলে সেন্সর বোর্ডের প্রধান পদে পেহলাজ নিহালনিতে আপত্তি কেন? এফটিআইআই দেশের সবথেকে বড় চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান, আর সেখানকার চেয়ারম্যান যে ছবিগুলি করেছেন তার মধ্যে কয়েকটি হলো জঙ্গল লাভ, খুলি খিড়কি, ভাসনা, জওয়ানি জানেমন। 125 কোটির দেশে কি এফটিআইআই বা সেন্সর বোর্ডের মাথায় বসানোর জন্য বিজেপি ও মোদির কট্টর সমর্থক গজেন্দ্র চৌহান কিংবা পেহলাজ নিহালনির চেয়ে ভালো কাউকে পাওয়া গেল না? নানা মহলে এই প্রশ্ন ঘিরে বিতর্ক বাড়ছে। এবিপি আনন্দ। পরম, তুমি শুধু অভিনেতা নও, একাধিক ছবির পরিচালক হিসেবে কিরকম লাগে যে কি সেন্সর সার্টিফিকেট পাবে সেই জন্য গালে হাত দিয়ে বসে থাকার টেনশন? পাশাপাশি তুমি জানো না যে তোমার ছবি যদি কোনো বিতর্ক সৃষ্টি করে, সেটার জন্য তোমায় কোনো রাজনৈতিক দলের, এই এখন যেরকম অনুরাগ কাশ্যপকে বলা হচ্ছে যে আপ তাকে স্পন্সর করেছে, আপের টাকা খেয়ে ইত্যাদি এইসব তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে, এই ধরনের রাজনৈতিক অপবাদ ঘাড়ে চড়ে বসতে পারে না, সেটা আমাদের দেশের একটা জাতীয় চরিত্র, মেরুকরণটা, ওটা কিছু করার নেই। ওটা নন্দীগ্রামের প্রতিবাদে রাস্তায় হাঁটলে বলা হয় তৃণমূল, আবার তৃণমূলের সমর্থনে মিছিলে না গেলে বলা হয় সিপিএম। হ্যাঁ, ওটা কিছু করার নেই। ওটা আমার এই মধ্য 30 সে পৌঁছেছি, এর মধ্যে মোটামুটি বুঝে ফেলেছি এটা আমাদের দেশের এবং আমাদের রাজ্যের ওটা একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র। আমরা পোলারাইজ না করলে, বাইনারি না তৈরি করলে, আমরা সাদা কালোয় বিশ্বাস করি, আমরা মাঝখানে ধূসর অংশটা আমাদের মধ্যে ভোকাবুলারিতে নেই, ডিকশনারিতে নেই। কাজে ওটা বাদ রাখলাম। আমার যেটা মনে হয় চিত্র পরিচালক ছাড়াও বা একজন অভিনেতা ছাড়াও এই গোটা যে জিনিসটা ঘটছে, আমি শরণবাবুর কথা একটা ছোট্ট উত্তর দিতে চাই, সেটাতে আসছি। তার আগে বলি যে পেহলাজ নিহালনি বা গজেন্দ্র চৌহান এদেরকে নিয়ে যে গোটা জিনিসটা ঘটছে, এটা না
এই যে যেটা সবিরোধের কথা গৌতমদা বললেন, আমি এবং চন্দ্রদার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে এটা বেসিক্যালি it's a traditional and a classic example of Indian double standards. কিরকম double standards? না যে দেশে নারীকে শক্তি হিসেবে দেখা হয় সেই দেশে সব থেকে বেশি ধর্ষণ হয়। হ্যাঁ, তো আজকে পেহলাজ নিহালনি এসে বলছেন 2016 সালে যে সংস্কারী হয়ে উঠেছেন উনি আর কি। চন্দ্রদা বললেন যে উনি নাকি তখনকার একটা পেহলাজ নিহালনি ছিলেন, আজকাল একটা পেহলাজ নিহালনি। আমার প্রশ্নটা হচ্ছে, যদি সেন্সর বোর্ডের বা সার্টিফিকেশন বোর্ডের মানে কর্ণধার করে কাউকে বসাতে হয়, তাহলে তার সেন্সিবিলিটি নিয়ে আগে একটা জাজমেন্ট হতে হবে, একটা চেক থাকতে হবে। পেহলাজ নিহালনি সেই সমস্ত ছবি প্রযোজনা করেছেন যে ছবিতে একটি গান আছে, সেই গানটির নাম হচ্ছে মে হুঁ মালগাড়ি মুঝে ধাক্কা লাগা। আমি নাম বলছি না নায়ক নায়িকার, অত্যন্ত সুপরিচিত তারা বলিউড স্টার্স। তার শুরুটা হচ্ছে যে দুজনেই সম্পূর্ণ জামাকাপড় পরে কিন্তু দে আর জাইরেটিং আর কি অন আ বেড, এবং তারপরে সমস্ত যাবতীয় সেক্সুয়াল ইনুয়েন্ডো দিয়ে যাবতীয় দিয়ে দেখানো হচ্ছে যে মেহু মালগাড়ি মুঝে ধাক্কা লাগা। তার মানে কি একটা নারী পুরুষ তারা প্রেমে পড়ে বা তাদের, আমি ধরে নিলাম একদম নিতান্ত শারীরিক চাহিদায় তারা চুমু খাচ্ছেন বা তারা সঙ্গমে লিপ্ত হচ্ছেন, সেইটা অপরাধ। কিন্তু একটা ভারতীয় নারী এবং ভারতীয় পুরুষটি নারীকে মালগাড়ি বলছে এবং তাকে ধাক্কা দেওয়ার কথা বলছে এবং সেটা দিয়ে একটা সম্পূর্ণ একটা মেটাফর তৈরি করছে, যৌন অনুষঙ্গ তৈরি হচ্ছে, এটাতে কোনো অসুবিধা নেই। তার কারণ কি, ডিরেক্ট নয় তো জিনিসটা, ঢাকা আছে। এইটাই হচ্ছে ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ইন্ডিয়ান ডাবল স্ট্যান্ডার্ড। এবং আমি আরেকটা কথা চন্দ্রদার সঙ্গে ভীষণভাবে এক্ষেত্রে একমত, সেটা এটা কিন্তু শুধু গজেন্দ্র চৌহান বা পেহলাজ নিহালনির জিনিস নয়। হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা ওই ডিসইনফেক্টেড একটা ইন্ডিয়া তৈরি করার চেষ্টা, যেখানে কোনো মাল্টিকালচারালিজম নেই, বহু জাতি নেই, বহু ভাষা নেই। হ্যাঁ, সবকিছু নিট এন্ড ক্লিন আছে, কেউ কিছু বলতে পারবে না, সব স্পষ্ট, সব পরিষ্কার, সব ঝকঝক করছে, সব সমরূপ হোমোজেনাইজড, যেটা একটা হোমোজেনাইজড সোসাইটি। আমি বিশ্বাস করি, একজন ভারতীয় হিসেবে বিশ্বাস করি, ভারতের একমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ভারতবর্ষকে এক রাখে একটাই ফ্যাক্টর, সেটা হচ্ছে তার মাল্টিপ্লিসিটি বা প্লুরালিটি, এই যে বৈচিত্র্য, ডাইভার্সিটি। ছোটবেলা থেকে আমরা স্কুলেও পড়ে এসেছি একদম। এই যে হোমোজেনাইজ সোসাইটি তৈরি করার চেষ্টা হচ্ছে, এরপর দেখবো মানে একসঙ্গে এই ডাবল স্ট্যান্ডার্ডের কথা আবার ফিরে যেতে হয় যে একদিকে আমরা দেখছি একটা প্রচন্ড ডিজিটাইজড ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার কথা হচ্ছে, তার আড়ালে আমরা দেখছি এই জিনিসগুলো। তাহলে কি আমরা ভবিষ্যৎটা দেখবো যে এই ডিজিটাইজেশনের মোড়কে আজকে একটা খাপ পঞ্চায়েতও পাস হয়ে যাবে বা একটা অনার কিলিংও পাস হয়ে যাবে আজকে এই ডিজিটাল ইন্ডিয়ার মোড়কে? দিস ইজ মাই কোয়েশ্চেন টু অ্যাবসলিউটলি। এবং এখানেই আমার অশোক বিশ্বনাথনের কাছে প্রশ্ন থাকবে যে ছবিটা আমরা আজকের বর্তমান পাঞ্জাবে দেখছি, সেই ছবিটা যদি একজন ফিল্ম ডিরেক্টর তার ছবিতে পোর্ট্রে করেন, আমার তো মনে হয় রাষ্ট্রের বা সেই রাজ্য সরকারের প্রশংসা করা উচিত যে একটা সমস্যার দিকে আলোকপাত করার জন্য। এখানে ঠিক উল্টোটা হচ্ছে এবং বলা হচ্ছে যে রাজ্যের অবমাননা। আমি বলছি যে সবুজ বিপ্লবও মিথ্যে হয়ে যাচ্ছে না, স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবের মানুষের অবদানও মিথ্যে হয়ে যাচ্ছে না যদি ড্রাগ সমস্যার দিকে কেউ অঙ্গুলি নির্দেশ করেন? অসুবিধা কি আছে? চলচ্চিত্র পরিচালকটা তো তাই করবেন, যেটা হচ্ছে যেটা ঘটছে সেটাই দেখাবেন। আমার মনে হয় সমস্যাগুলো মানে তিন প্রকারে আমি দেখছি। একটা উনি যেটা বললেন তপনবাবু প্রথমেই, যে স্বশাসিত সংস্থা, আপাত দৃষ্টিতে কিন্তু স্বশাসিত সংস্থা ঠিকই, কিন্তু যখনই যে সরকার আসে, সে অনেক সময় রাজ্য সরকার, অনেক সময় কেন্দ্র সরকার, তারা কিন্তু তাদের যারা বসংবদ তাদের ঢুকিয়ে দেয়। এবং উনি নিজেও বলেছেন যে উনি মেম্বার ছিলেন, হ্যাঁ, সেন্সর বোর্ড উইচ ইজ ইন্ডিয়ান ফিল্ম, ইজ নট এ সেন্সর বোর্ড যেটা বলছে অনিরুদ্ধ, সার্টিফিকেশন বোর্ড, সেখানে নিজেদের লোক তো স্বশাসিত থাকছে না। এবং সবচেয়ে বড় আমরা দেখছি পেহলাজ নিহালানি যেটা পরম খুব সুন্দরভাবে বললো, আরেকটা ছবির কথা মনে পড়ে যায় পরমের কথা শুনে, সেটা হচ্ছে আঁখে আংনামে বাবা। উনি কিন্তু চিরকালই কিন্তু যৌন ইঙ্গিতপূর্ণ মানে গান এবং ছবি এবং রেখেছেন, এবং যেহেতু নিজে সেই কর্দমাক্ত হাত দিয়ে এগুলো ঘেটেছেন, তাই তার বেশি করে মনে হচ্ছে যে অন্যদের মধ্যে সেটা আছে। হ্যাঁ, এরকম বলবেন না, চণ্ডাশক কি ধর্মাশক হননি? বাল্মীকি এক সময়, আমার মনে হয় যে বেশি ঘটে তাই সে তার ছুতমার্গটা দেখাতে হয়, সেটা দেখাচ্ছে।
আরেকটা ব্যাপার যেটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটা, যে এই উড়তা পাঞ্জাব যে ফিল্মটা, সেটা হয়তো জানি না ছবিটা দেখে ছবিটা কি উচ্চমানের ছবি না নিম্নমানের ছবি, মধ্যমেধার ছবি জানি না, কিন্তু যদি এটা কোনো না কোনো ভাবে ইফ ইট ইজ দ্য টিপ অফ এন আইসবার্গ এবং সত্যি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার মানে পর্দাফাশ করে দিয়ে থাকে, তাহলে এই ছবিটা ডেঞ্জারাস হতে পারে। এবং এই ডেঞ্জারাস ছবিকে অঙ্কুরেই বিনষ্ট করো, এটাই বোধহয় উদ্দেশ্য। তাতে কিন্তু চলচ্চিত্রকাররা এবং চলচ্চিত্রের যে সৃজনশীলতা সেটা খর্ব হবে ভীষণভাবে। এবং আপনাকে আমি মনে করিয়ে দেবো যে গত পাঞ্জাবের নির্বাচনে ঠিক 5 বছর আগে এই শিরোমণি আকালি দলের অন্যতম স্লোগান ছিল যে ড্রাগ মুক্তি, আর সেই ড্রাগ মুক্তিকে আজকে কার্পেটের তলায় ঢুকিয়ে ফেলতে হচ্ছে একটা সিনেমা যেন গোটা দেশে সেই ছবিটা মনে না করিয়ে দেয়। আপনাদের একটা পরিসংখ্যান দেবো, সেটা হচ্ছে কথা বলে যে এখানে এর আগে যে কদর্য হিন্দি ছবি 70-80 দশকে হতো, জাবাজ বলে ছবিতে একদম দেখানো আছে যে শ্রীদেবী ড্রাগ পুশ করছে, পুশ করা হয়েছে। অতএব এই দৃশ্যগুলো যে এমন কিছু সাংঘাতিক, এগুলো অনেক আগে হয়েছে। আমি বলছি অশোকদা, শার্লক হোমসের বইগুলো পুড়িয়ে ফেলতে হয়। আমি বলছি শার্লক হোমস একদম রেগুলার বেসিসে হেরোইন, এবং যখন কেস পেতেন না তার স্টিমুলেশন হতো না, মানে আমি বলছি তাই আর্থার কোনান ডয়েল মানে জেলে পড়া উচিত। তাই বলছি এটা কোনো যুক্তি হতে পারে? বিশেষ করে সেখানে যেখানে এইমসের রিপোর্ট বলছে যে অন্তত 2,30,000 যুবক এই পাঞ্জাবে মাদকাসক্ত। এই বিপুল পরিসংখ্যানের কাছে সেটাকে দূর করার চেষ্টা আমরা করছি না, বরঞ্চ পর্দায়, সিনেমা হলের পর্দা থেকে পাঞ্জাব কখনো ড্রাগ নেওয়ার দৃশ্য সরিয়ে কি আসলে গোটা সমস্যাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু শেষ পর্যন্ত ওই আলমারি থেকে কঙ্কালটা তো বেরিয়েই পড়লো। দেখুন, চোখের সামনে সব যেন অন্ধকার, নেশার ধোঁয়ায় ঝাপসা, নেশার নাগপাশে জড়িয়ে ধীরে ধীরে সব শেষ, সবাই শেষ, ব্যক্তি, পরিবার। পাঞ্জাবের এই জ্বলন্ত সমস্যা নিয়েই তৈরি ছবি উড়তা পাঞ্জাব, যার মুক্তি ঘিরে সেন্সর বোর্ডের নিদানে বিতর্কের সূত্রপাত। মাদক সমস্যা পাঞ্জাবের বুকে কিভাবে বাসা বেঁধেছে তার আঁচ পেতে 2015 সালে দিল্লির এইমসের ন্যাশনাল ড্রাগ ডিপেন্ডেন্স ট্রিটমেন্ট সেন্টারের সহযোগিতায় একটি সমীক্ষা করে সোসাইটি ফর প্রমোশন অফ ইউথ অ্যান্ড মাসেস। 2015 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই সমীক্ষা করা হয়। পাঞ্জাবের 10টি জেলার 3,620 জন মাদকাসক্তের থেকে তথ্য সংগ্রহ করা হয়। এই সমীক্ষা অনুযায়ী শুধুমাত্র পাঞ্জাবেই এমন প্রায় 2,30,000 মানুষ রয়েছেন যারা মাদকের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, অর্থাৎ মাদক ছাড়া যাদের চলে না। এর মধ্যে 76% বয়স 18 থেকে 35-এর মধ্যে। এ তো গেল মাদকাসক্তদের পরিসংখ্যান। আর মাদকের ওপর পুরোপুরি নির্ভরশীল নয় কিন্তু মাদক নেয় এমন সংখ্যা আরও বেশি। পাঞ্জাবে সংখ্যাটা প্রায় 8.5 লক্ষের কাছাকাছি। মাদকাসক্তদের সংখ্যা যেমন বেশি, তেমনি খরচও বেশি। সমীক্ষা অনুযায়ী পাঞ্জাবের মাদকাসক্তরা নেশার জন্য প্রতিদিন খরচ করে প্রায় 20 কোটি টাকা, বছরে খরচ করে প্রায় 7,500 কোটি টাকা। মাদক কিভাবে পাঞ্জাবের যুব সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে তার প্রমাণও মিলেছে এই সমীক্ষায়। সমীক্ষা অনুযায়ী পাক সীমান্তবর্তী এই রাজ্যে 18 থেকে 35 বছর বয়সী প্রতি 100 জনের মধ্যে অন্তত 4 জনের মাদক ছাড়া চলে না, আর 100 জনের মধ্যে 15 জন এমন যারা নানা সময় মাদক নেয়। পাঞ্জাবে সবচেয়ে বেশি বিক্রি হয় হেরোইন। মাদকাসক্তদের প্রায় 53% হেরোইনের নেশা করে। এর জন্য প্রতিদিন গড়ে খরচ করে প্রায় 1400 টাকা। এই বিশাল অঙ্কের অর্থ যদি যথেষ্ট না হয় পাঞ্জাবের ড্রাগ সমস্যা বুঝতে, তাহলে আরও একটি পরিসংখ্যানও আছে যা বুঝিয়ে দেবে মাদক সমস্যা পাঞ্জাবের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। দেশে বন্দীদের মধ্যে 6% মাদক মামলায় জেল খাটছে, কিন্তু পাঞ্জাবে 45% বন্দী মাদক মামলায় যুক্ত। ভারতে যেখানে গড়ে প্রতি মাসে 28 কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়, সেখানে পাঞ্জাবে পরিমাণটা 60 কেজি। আর আপনি যদি ভাবেন যে নিরক্ষরদের মধ্যেই মাদক নেওয়ার প্রবণতা বেশি, তাহলে ভুল ভাবছেন। এইমসের করা সমীক্ষা থেকে উঠে আসা তথ্য বলছে পাঞ্জাবে মাদকাসক্তদের মধ্যে 89%ই সাক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন পরিসংখ্যানেই স্পষ্ট নেশার ধোঁয়ায় উঠছে পাঞ্জাব। উড়তা পাঞ্জাব ছবির নাম থেকে পাঞ্জাব উড়িয়ে সত্যিটা কি ঢাকা যাবে? এবিপি আনন্দ। কৌশিক, আমি যদি বলি যে আসল কারণটা উল্টো, এই যে পরিসংখ্যান এতক্ষণ দেখালাম, এই পরিসংখ্যানটার জন্যই এই ছবিটাকে সেন্সর করতে হচ্ছে। আমি বলছি যে বদনাম করা নয়, আসলে আসল ছবিটা কোনোভাবে অনুরাগ কাশ্যপ পোট্রে করে ফেলেছেন, বা যারা ছবিটা না দেখে প্রতিবাদ করছে তারা ভাবছেন যে হয়তো তার প্রতিচ্ছবি পর্দায় পড়তে পারে, সেই জন্যই এই যাবতীয় রাষ্ট্রের চোখ রাঙানি। আমি তোমার আরেকটা পরিসংখ্যান দিই, সেটা হচ্ছে আমরা জানি যে পাঞ্জাব থেকে প্রচুর সংখ্যক যুবক তারা সেনাবাহিনীতে যোগ দেন। গত 5 বছরে 15% এই ফিগারটা পড়ে গেছে। তার কারণ একজন কুরিয়ার যে ড্রাগটা জাস্ট সীমান্ত থেকে কয়েক কিলোমিটার পৌঁছে দেয়,
সে প্রতি প্যাকেটে প্রতি কেজিতে তার পারিশ্রমিক হচ্ছে 5 লক্ষ টাকা। এই ইজি মানি পাঞ্জাবের যুব সমাজকে যদি ধ্বংস করছে বলি কিছু বলার আছে? 3 ঘন্টা রাত্রিবেলা না ঘুমোলে 5 লাখ টাকা পাওয়া যাচ্ছে তার মানে পাঞ্জাবে। সেখানে কেন কাজ করবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি একদম সেন্সরের জায়গায় আছি যেখান থেকে আমরা শুরু করেছিলাম। দেখো নিজস্ব ব্যাপার বলে কিছু নেই সেন্সর বোর্ডের, ওগুলো একটা সমস্ত শব্দবন্ধনী এবং রাজনৈতিক দলেদের তাদের পক্ষে সম্ভব না এটা বলবার বা তাদের সমর্থকদের বলার অধিকার নেই যে এটা আমাদের দল ভুল করছে বা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই কথাগুলো চিরকালই সুপ্ত থাকবে, কিন্তু পাশাপাশি যাদের নিজস্ব ব্যাপার তাদেরই এত গণ্ডগোল আছে, এত সমস্যা। প্রথমত প্রপের বড্ড ভুল, যাদের হাতে পেন থাকার কথা তাদের হাতে কাঁচি, ওদের রাইটই নেই কাঁচি কেনবার। আসলে তোরা দেবে সার্টিফিকেশন যে এই বয়সের লোক দেখবে, এই বয়স দেখবে, এই বয়স দেখবে। একটা জিনিস আমাকে অদ্ভুতভাবে ভাবায় সময়, আজকের দিনে দাঁড়িয়ে কোন মধ্যযুগে রয়েছে এরা যে এদের জানে না যে কারোর জন্মগত ক্ষমতা নেই একটা সিনেমাকে আসলে আটকে রাখবার। তুমি হলে রিলিজ করলে বা না করলে যে কোনো প্রডিউসারের কাছে হলের রেভিনিউ কিন্তু খুব বিরাট একটা মানে অপেক্ষা করে আছে এরকম জিনিস নয়। কিন্তু ছবিটা দেখানো, ছবি যদি না দেখানো হয়, আজকে যে ছবিটাকে আটকাবার জন্য পাঞ্জাব ওড়াতে গিয়েছিল এখন পাঞ্জাব হয়ে যাচ্ছে ছবিটার নাম, আর উড়তাটা নেই, উড়তাটাই উড়ে গেছে। এবং এই ছবির যে জনপ্রিয়তা তৈরি হয়ে যাচ্ছে, এই পেহলা প্লিজ নেহলা নিজের ছবি বলে বলবেন না, তাহলে একটা গোবিন্দ রানীর ছবি ওটা ভীষণ চাপ হয়ে যায়, একটা অন্য শিক্ষিত মানুষ। এবং আমার সেই ক্ষেত্রে মনে হয় দেখো দম মারো দাম গান সুপারহিট, পাড়ায় পাড়ায় তো সবাই গাঁজা খেতে শুরু করেনি। ঠিক আমাদের মহাদেব দুর্গা দেবীর হাজবেন্ড, উনি ওনার এত বড় মানুষ মাদকাসক্ত, আমাদেরকে হিন্দু ধর্ম নষ্ট হয়ে গেল তার জন্য? মোটেই হয়নি, কোনো দিনই কিছু হয়নি। এই যে পলিটিক্যাল ইনসিকিউরিটি, এইটা একটা সাংঘাতিক সর্বনাশ। সামনে এরকম যদি এটা হয়, এটা নিয়ে আর পাঞ্জাবে, আজকে তুমি কথা আজ কে জানে না ভারতবর্ষে পাঞ্জাবের এই সমস্যাটা। আমি একটা শুটিং সেরে আমি এসে মোহালি এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরবো, ড্রাইভার আমার সাথে 7 ঘন্টা কথা বলতে বলতে আসছে নারকান্ডা থেকে। তার গল্পের মধ্যে একটা বিশাল বস্তু হচ্ছে যে পাঞ্জাবের ড্রাগ, এখানকার যৌবন তারা এই হয়ে গেছে। দীর্ঘদিন আপিং এসেছিল সেই জন্য, একদম পরে পর্নোগ্রাফি এসেছিল একটা কারণে, ড্রাগস সেই কারণেই এসছে যে এরা ঝিমুক, আমরা একটু আমাদের মতো করে কাজ করি ভাই। এইটা যদি একজন শিল্পী বলে ফেলে, ইনসিকিউরিটিটা কোথায়? তুমি তোমার কাজ দিয়ে নিরাপত্তা দেখাতে পারছো না, একটা 2 ঘন্টা ছবি তোমাকে চমকে দিচ্ছে এবং তোমার ভিত নড়িয়ে দিচ্ছে। এখানে শিল্পীর পাওয়ার, তাই জন্য ভোটের প্রচারে শিল্পীকে লাগে, আবার সিনেমা দেখলেও ভয় পায়। ভাবতে পারছো পাঠানকোটে এত বড় জঙ্গি হামলার পর পুলিশ প্রশাসনের সঙ্গে ড্রাগ মাফিয়াদের নেক্সাস, সেই অভিযোগ অবধি ভারতবর্ষে শুনতে হয়। মানে আমি বলছি আর কোথায় যাবে? সুমন, খুব ভালো লাগছে পশ্চিমবঙ্গে আছি, জানো তো? তুমি একটু কম্পারেটিভলি বলো কত ভালো আছি আমরা এখানে। আমার ছবি এই যে সিনেমা হলাতে তুমি যদি দেখো, তার মধ্যে সরকার বিরোধী কথা তো রয়েছে এবং সেটা বেশ জোরালোভাবে রয়েছে, কিন্তু সেই কথাটা আমি দেখাতে পারছি। আমাদের কেউ কিছু ফোন করেনি, বা যারা তৃণমূল ঘনিষ্ঠ আমার লোকজন জানাশোনা রয়েছেন তারা তোকে ফোন করে ভাই এটা কেন লিখলে তুমি, এটা তো ঠিক হলো না। কারণ আমার চরিত্র, একজন চরিত্র এই কথাটা বলছে, নিশ্চিন্ত হয়ো না, এটা আমি বলতে পারি। একজন চরিত্রটা বলছে না, আমি এখানে নির্বাচিত রিলিজ করতে পেরেছি। চুরনির ছবিটা আমি এখানে রিলিজ করতে পেরেছি, অ্যাজ প্রোডিউসার আমি রিলিজ করতে পেরেছিলাম, যেভাবেই হোক আমি একটা ছবিটা দেখাতে পেরেছি। হল থেকে বন্ধ করে দেয়নি বা কালি দেয়নি বা রাইট লেগে যাবার ভয় দেখায়নি কেউ। আমি স্বর্গে আছি এটা বলছি না আমি একবার, কিন্তু এইটুকুনি হয়েছে। পাঞ্জাব তো কোথায় পৌঁছেছে, রাষ্ট্রের রক্তচক্ষু ভয়ঙ্কর সংগ্রাম। না, এটা গিরকা পাঞ্জাব হয়ে যাচ্ছে। আমি টনির কাছে যাবো। তুমি আজকের মানে আমি বলছি তোমার খুব কনসিয়াস চয়েসে তুমি ইউটিউবের মতো প্ল্যাটফর্ম বেছে নিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি করেছো। আমি বলছি আজকে সেই জামানায় 2016-তে দাঁড়িয়ে একটা পেহলাজ নিহালানি নামক ভদ্রলোকের দিকে গালে হাত দিয়ে ডিরেক্টরদের বসে থাকতে হবে যে এতজন অভিনেতা, এত কলাকুশলী, একজন ডিরেক্টর, প্রডিউসার, তাদের অর্থ এবং শ্রমের বিনিময়ে যে শিল্পকর্মটা করলেন, সেটাকে শিল্পকর্ম হতে পারে, খারাপ শিল্প হতে পারে, ভালো শিল্প হতে পারে, মানুষ রিজেক্ট করবেন অথবা জড়িয়ে ধরবেন, সেটা একজন ভদ্রলোকের হুইমসের ওপর নির্ভর করতে হবে। ডিরেক্ট অ্যাসল্ট একটা ক্রিয়েটিভ কমিউনিটির উপর। আমার বক্তব্য একটা আছে অন্য, যে উনি কি কোয়ালিফাইড টু আন্ডারস্ট্যান্ড আ ফিল্ম? আজকে তুমি আমাকে একটা ফার্টিলাইজার কোম্পানির চেয়ারম্যান করে দিলে, অ্যাম আই কোয়ালিফাইড? আমি কি বুঝবো কি সেটাকে কি হয়? আমি তো ভুল করবই। উনি প্রশ্রয় দিচ্ছেন একটা ক্লিভেজ নাচিয়ে অড অ্যাঙ্গেলে একটা ক্যামেরা, একটা ভালগার রিপ্রেজেন্টেশন অফ সেক্স, কিন্তু উনি বলবেন একটা সুন্দর চুমু তুমি রাখতে পারবে না। কেন?
আজকে আমি আরেকটা স্টেপ ফরওয়ার্ড যাই, সেটা হচ্ছে কেন XYZ, কেন একজন আশা পারে, কেন একজন পেহলাজ নিহালানি নিয়ে আমরা আলোচনা করব, কেন বোর্ডটা আদৌ থাকবে। আজকে ডিরেক্টর কাঁচি যদি কারুর হাতে থাকে তাহলে একমাত্র নির্দেশকদের হাতে থাকুক। তোমরা সেন্সর বোর্ড, ওই কৌশিক যেমন বলছিল কলম থাকবে, সেটা শুধু সার্টিফাই করবে। তোমরা একটা গাইডেন্স দাও, তোমরা একটা প্যারেন্টাল গাইডেন্স দাও, কিংবা তোমরা একটা সার্টিফাই করো, সেটা করতে পারো। আজকে সেটারই কি মানে, আমি বাচ্চাদের নিয়ে জাঙ্গল বুক দেখতে গেছি, কোন ছবিটা যেটা ইউএ, এক্স্যাক্টলি, মানে এর কি যুক্তি থাকতে পারে? না আমার একটা ছবিতে ডায়লগ ছিল যে আমি বলেই দিই শুয়োরের বাচ্চা বলা ছিল। আচ্ছা ঠিক আছে, শুয়োরের বাচ্চা বলা আছে, আমাকে সেন্সর বোর্ডে ডেকে বলা হয়েছিল কলকাতাতে, ওটা আপনারা বরাহনন্দন করলেন না কেন? আচ্ছা রাস্তার একটা গন্ডগোলে মারামারির সময় এর হঠাৎ সবাই সাধু ভাষায় কথা বলতে শুরু করবে, হঠাৎ একটা সম্পাদকীয় কলম পড়ে শোনাচ্ছে মনে হবে হট করে, এটা কেন, কিসের জন্য? কথা বলি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অন্যান্য মিডিয়াতে তো হচ্ছে না, কিন্তু দূরদর্শন বা উপগ্রহ মাধ্যম কিন্তু অনেকটা স্বশাসিত, তারা কিন্তু একটা পরিমিতি বোধ দেখিয়েছে। আজ অব্দি কিন্তু টেলিভিশনে কোনো পর্নোগ্রাফিক সেরকম ভাবে গ্রাফিক সিরিয়াল কিছু আসেনি, চেষ্টাও করেনি কেউ। মুম্বাই হামলার পর তো কোনো আইন বসিয়ে বোর্ড বসিয়ে কিছু করতে হয়নি, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল তাদের দায়িত্ব মেনে ছবিটা কে বানাচ্ছে দেখো, কিন্তু খুশি তার প্রোফাইলটা দেখো তুমি। না মেইন জিনিসটা হচ্ছে দেখো, আমি অ্যাজ আ ক্রিয়েটিভ পারসন আমার চারিপাশে যা ঘটছে তার একটা রিফ্লেকশন আমার হবেই, আর সেটা আমার কাজে দেখাও যাবে। তুমি এটা কি করে বন্ধ করছো? ইউ ক্যান ডু দ্যাট। আজকে অপরাজিতা তুমি সময় আমাকে বলা হয়েছিল সেন্সর বোর্ড থেকে এটা একটা বোল্ড সাবজেক্ট। আরে প্রত্যেকটা টেলিভিশন সিরিয়ালে যেটা বাচ্চা বুড়ো সবাই একসাথে দেখছেন, তাতে তুমি একটা এক্সট্রা ম্যারিটাল একটা রিগ্রেসিং একটা জিনিস দেখাচ্ছ। বুনো আসার সময় আমাকে বলা হয়েছিল একটা সেক্স ওয়ার্কারের সাথে একটা ছেলে শুয়ে আছে, ওই সিনটা কেটে দিন। কেন? এটাই তো হয়। তো আমার মানে দিস ইজ অ্যাবসার্ড, এবং এটা সংঘবদ্ধভাবে এটা প্রোটেস্ট করা। এটা ওটা যদি না হয়, আজকে কিন্তু এই চটটা আমাদের গালেও যখন তখন লাগবে, এবং আমাদের কি হচ্ছে, চোখ কানা করে দেওয়া হচ্ছে, কানের এটা বন্ধ করে দেওয়া হচ্ছে, হাত কেটে দেওয়া হচ্ছে। ঠিকই, কলকাতা আরেকটি প্রেমের গল্প নন্দনে দেখানো হয়নি, একদম আটকে দেওয়া হয়েছে, নন্দনে দেখানো যাবে না। কলকাতায় ঠিক যেমন বলিউড এক কাট্টা হয়েছে, কলকাতায় তোমাদের মতো নির্দেশকরা, বিদ্বজ্জনেরা তারা সরব হবেন। হ্যাঁ, সরব। আমার একটু কথা ছিল, আমি একটু পজিটিভ কথা বলতে চাই, যে এই যে ঘটনা ঘটছে এর জন্য এটা বদলানোর কিন্তু প্রচেষ্টা প্রক্রিয়া চলছে, এবং সেখানে সব থেকে এগিয়ে এসছেন আমাদের তথ্যমন্ত্রী অরুণ জেটলি, কোনো সন্দেহ নেই, উনি বলেছেন সেটা। এবং আমরা সার্টিফিকেশন করব, মানে আমি অফিশিয়ালি হয়তো সবকিছু বলতে পারবো না যেহেতু আমি কমিটির একজন, কিন্তু ভবিষ্যতে একেবারেই কাঁচি ছাড়া ছবির সার্টিফিকেশন তার সেটা রেকমেন্ড করা হয়েছে মিনিস্ট্রিকে। এটা কিন্তু একটা বড় স্টেপ ফরওয়ার্ড। নো সিজার গ্রেডেশন হবে, যেরকম আমাদের ইউকেতে হয়, ইউনাইটেড স্টেটসে হয় গ্রেডেশন। তার মধ্যে সমস্যা থাকবে। সমস্যা হচ্ছে যে অনেক জিনিস কিন্তু খুব সাবজেক্টিভ। আমার নিজের অভিজ্ঞতা আছে, নিজের ছবি নিয়ে বহু জায়গায় বহু সময় আমরা ফেস করেছি। আমার অন্তর্জলি যাত্রা প্রায় ব্যান করে দিয়েছিল সতীদাহর সঙ্গে সম্পর্কিত বলে, অনেক কিছু প্রবলেম হয়েছিল। কিন্তু আমি দেখেছি এটা এত সাবজেক্টিভ, কারা মেম্বার্স রয়েছেন সেদিন ওই কমিটিতে তার উপর নির্ভর করে। এবং এটা যেরকম একটা ঘটনা, কিন্তু আমি বলছি গৌতম দা, এ তো মানে অদৃষ্টের উপর নির্ভর করার একেবারে তাই, একেবারে তাই। আমি বলছি আরেকটা ব্যাপার, এখানে আবার একটা সবিরোধ রয়েছে। সেন্সর বোর্ড হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, তারা বলে দিল যে এইগুলো কাটস, এইগুলো চলবে না। এবারে রিলিজ হচ্ছে যেটা, সেটা কিন্তু স্টেট সাবজেক্ট। কে মনিটর করবে? আমি ছবি, আমাকে সেন্সর বোর্ড বলে দিল এই দূরশট থাকবে না, আমি দেখালাম, সেটা মনিটর করার দায়িত্ব কিন্তু স্টেট পুলিশের, স্টেট প্রশাসনের। ফলে সেন্সর বোর্ডে সেই মেশিনারি নেই, এটা একটা দেখা। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, বুঝতে পারছো কি বলছি, কলকাতা সেন্সর বোর্ড একটা মানে আমি দেখালাম, আমি চাইলে গিয়ে সেটা বোম্বেতে সেন্সর বোর্ডে আপিল করতে পারি। তার মানে কি নির্দিষ্ট গাইডলাইনটা কি আমার কাছে, এটা হচ্ছে একটা রিয়েল প্রবলেম বলছি। মানে এক্স্যাক্টলি সুমন মুখোপাধ্যায় যা করেছিল, এটা আটকায়নি। অ্যানিমাল বোর্ড, এটা একটা এগুলো তো সব সুপারিশের পর্যায়ে আছে, এখনো কোনো আশ্বাস পেয়েছেন যে কেন্দ্র সরকার এই সুপারিশগুলো গ্রহণ করবে? এবং আশা করছি না, যেটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার, চিন্তা করা যায় না। আমি তো সম্পূর্ণ বিরোধিতা করব যে তুমি কেন কাটস দেবে একজন
শিল্পীর সৃষ্টিতে, হ্যাঁ। ওরা দেওয়া হয় না তো অন্য কিছুতে, যেন আগেই আলোচনা করেছি। আমরা কখনোই একটা নাটককে বলি না যে ওই সিনটা বাদ দিয়ে দাও। আপনি ভাবতে পারেন আপনার কোনো ছবিতে 89টা কাটস মানে আর কিছু থাকে ছবিটার, এবং সেখানে আমি কোর্টে গেলে জিতবই। এবং দেখা গেছে যতবার প্রডিউসাররা কোর্টে গেছে সেন্সর বোর্ডের বিরুদ্ধে, ফান্ডামেন্টাল রাইট টু স্পিচ সেই গ্রাউন্ডে কিন্তু জিতে গেছে। এখানে কিন্তু কেউ আটকাতে পারবে না। 99% হচ্ছে ওদের বোধহয় আমার একটাই আশঙ্কা, সেটা হচ্ছে ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে সুপারিশ বছরের পর বছর পড়ে থাকে এবং ফাইলের ওপর শুধু ধুলো জমে। কিন্তু আমাদের আশা নিয়ে থাকতে হবে। আমরা সুপারিশ করেছি এবং যেখানে মন্ত্রী নিজে বলেছেন যে সত্যি তো কি করা যাবে, আমাদের ইন্টারনেটকে কি আটকাতে পারবো, ওখানে কি আটকাতে পারবো? এক্স্যাক্টলি এই কথাটা বলেছে। আচ্ছা গৌতম দা, এটা কি করা যায় না যারা মেম্বার তাদের কিছু ছবি দেখানো, একটা ওরিয়েন্টেশন করা, মানে আমি মনে করছি এটা ইম্পর্টেন্ট, কারণ তারা আসছে, তার যদি গরারের প্রেনো কারমেন তাকে বলতে হবে ইউ ক্যানট কাট দিস, নো ক্যানট কাট দ্যাট। এখানে সুমন দা, এখানে আমার একটা কথা আছে, আমি একটু বলে দিই স্বপন বাবু, এটা হচ্ছে যে না নিশ্চয়ই আপনি বলবেন, আমি অশোকদার কথায় আমি সম্পূর্ণ বিরোধিতা করছি না, আমি একটু অন্যভাবে কথাটা বলি। সেটা হচ্ছে স্বপনবাবু একটু আগে গজেন্দ্র চৌহানের কথা বললেন, উনি বললেন যে তিনি মহাভারতে, দূরদর্শনের মহাভারতে যুধিষ্ঠির করতেন বলে তিনি এফটিআই এর চেয়ারম্যান হতে পারবেন, এটা কোন যুক্তি? না, কোনো যুক্তি নয়, এটা যুক্তিটা অন্য জায়গায়। সেটা হচ্ছে আজকে একটা সরকারি বড় চাকরি পেতে গেলে বা একটা কর্পোরেট ফার্মে চাকরি পেতে গেলে তাকে একটা পরীক্ষায় বসতে হয়, বেসিক এডুকেশন, একটা বেসিক জায়গায় তাকে তার জন্য একটা এমবিএ পাস করতে হয়, কি সরকারি চাকরি পরীক্ষায় বসতে হয়, তার একটা না করলেও একটা ইন্টারভিউ হয়, যেখানে জাজ করা হচ্ছে এফটিআই এর মতো জায়গা, যেটা ভারতবর্ষ থেকে যে ছেলেমেয়েরা ভবিষ্যতে আন্তর্জাতিক মানচিত্রে সিনেমাকে, ভারতীয় সিনেমাকে রিপ্রেজেন্ট করবে, সেই জায়গা তৈরির জায়গা, সেই জিনিস তৈরির জায়গা একটা। সেখানে একজনকে যখন বসানো হচ্ছে চেয়ারম্যান পদে, সেখানে তো কোনো সরকারি পরীক্ষার গল্প নেই, বা তুমি এমবিএ পাস কিনা, তুমি ইন্টারভিউ কেমন দিলে, এটার জায়গা নেই, এইভাবে যোগ্যতা নির্ধারণ করার জায়গা নেই। তাহলে তার যোগ্যতা নির্ধারণ করার জায়গা কি আছে? তিনি তার বডি অফ ওয়ার্ক কি, সেটাই একমাত্র তার যোগ্যতা নির্ধারণের জায়গা। সেইখানে গজেন্দ্র চৌহান কতটা ফেল করেন সেটা আমাকে আর বলে এটা খুব আনফেয়ার হয়েছে, এবং এটা প্রায় একটা লোকাল কেবলের লোক যদি তথ্যমন্ত্রী হয়ে যায় কি হবে, একদম মোহনবাগানের কোচ করে দিল। আমি বলছি শেষ ছবি করা এবং এই পদে বসা অবধি গজেন্দ্র চৌহান যেটা মন দিয়ে করেছেন সেটা হচ্ছে বিজেপি দলটা করা। স্বপন বাবু, মানে আমি বলছি যে পারবে মোদী সরকার এইরকম বৈপ্লবিক সুপারিশগুলো রূপায়ণ করতে, তাহলে এই অভিনেতা এবং পরিচালকরা শুধু এই রাজ্যের নয়, সমস্ত দেশের দুহাত তুলে সাধুবাদ জানাবে এই সরকারকে। ডেফিনেটলি। আমি পরমকে আমি প্রথমে একটা ধন্যবাদ জানাবো। বুদ্ধায়নের ট্রাফিক জ্যাম বইটা যাদবপুরে করার পর কেন স্ক্রিনিং করতে দেওয়া হবে না, সেই স্ক্রিনিংয়ের এর বিরুদ্ধে পরম কিন্তু সাপোর্ট করেছিল, যে কোনো বই দেখানোর অধিকার আছে, দেখানো হোক, এখানে যদি বাধা দেওয়া হয় অন্যায় হয়েছে। একদম। বাকি চলচ্চিত্র মহলের বাকি বিদগ্ধ জনের কাছ থেকে কিন্তু কোনো প্রতিবাদ অন্তত বাংলাতে বিশেষ করে আসেনি। আমি তার জন্য পরমকে অন্তত ধন্যবাদ। আপনি কোথায় করেছিলেন কেউ আমি দেখি, আপনি দেখেননি বলে সেটা হয়, আপনি কোথাও করেছিলেন সেটা কেউ হতেই পারে, আমি সে কথাই বলেছিলাম, কোথাও করেছিলেন সেটা কেউ দেখায়নি, সেটা হতে পারে। যদি না থাকে আমরা কি করে জানবো? আমি তো আপনার কাছে বাড়িতে আমি যে কথাটা বলতে চাচ্ছি, কৌশিক বাবুর সব কথা আমি একমত হয়েছি। কৌশিক বাবুকে শুধু একটা কথা বলতে চাই, উনি যে সমস্ত বইটার কথা বললেন, সেই বইটা কলকাতাতে যে ছবিটা আপনি করেছিলেন, যে সেই ছবিটা যারা দেখে, আমি দেখেছি বা অন্যান্য যারা দেখেছে, কলকাতায় সেই সমাজের বাইরে গ্রাম বাংলাতে সে বইটা সাধারণ দর্শক কতখানি নিয়েছে আমি আপনাদের বলার সময় আমি ডিস্টার্ব করি, আমাকে একটু বলতে দিন এতগুলো কথার মধ্যে। তো সভাপতি যেটা গৌতম বাবু বলেছেন, ল অ্যান্ড অর্ডারটা রাজ্যকে দেখতে হয়, ল অ্যান্ড অর্ডারটা রাজ্যকে দেখতে হয়। আর ফিল্ম সেন্সর বোর্ডের যারা বা ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের মেম্বার বা এখানকার যারা মেম্বার টেম্বার হয়, পরম বলেছে ওর জন্য ট্রাইব্যুনালে অ্যাপিল করার তার সুযোগ আছে। যদি এইগুলো অন্যায় হয়ে থাকে তো ট্রাইব্যুনালে যেতেই পারে, সেখান থেকে সে পাঞ্জাবের সমস্যা আছে না নেই? পাঞ্জাবে ট্রাকের সমস্যা আছে, প্রত্যেকে আছে। পশ্চিমবাংলায় মালদায় কি নেই? ফাইন,
মালদার সমস্যাটা যদি কোনো ডিরেক্টর পর্দায় তুলে ধরে, 1,20,000 মানুষ আপনার পাঞ্জাবে এইটার সঙ্গে যুক্ত আছে, তাদের রুটি রোজগারের ব্যাপার। শুধুমাত্র মালদাতে 50,000 জন মানুষ আফিম চাষের উপর তারা নির্ভরশীল। আপনি বলছেন আফিম চাষ আর ড্রাগ ব্যবসাটা আপনি আরে আফিম থেকেই তো ড্রাগ তৈরি হচ্ছে। আচ্ছা, তার মানে ড্রাগের উৎস তো এটা। আমার মানে ভালো প্রশ্নটা একজনের। দেখুন আপনি তো অন্যদিকে যাচ্ছেন, আমি ভারতবর্ষে আছে, এই সমস্যাটা ভারতবর্ষে আছে। আমার একটা পরিষ্কার প্রশ্ন আছে যে মালদার আজকে এই মাদকের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা আমি বলছি আজকে এই নির্দেশকদের একজন মালদার এই আফিম চাষের সমস্যাটা নিয়ে ছবি করলেন, আপনি সেটা সমর্থন করবেন না প্রতিবাদ করবেন? তার ছবি করার অধিকারটা কে করবে? না না, আপনি সমর্থন করবেন না প্রতিবাদ করবে? করুক না, কজন করে। এখানে ছোটখাটো ঘটনা হলে হয়। বাংলাদেশে প্রত্যেকদিন পুরোই দুমুক তুমুককে মারছে, কে আমাদের এখানে করে না ওসব। আমাদের এখানেই আমরা বলি, শুধু আমরা এখানে করি না। পরিপূর্ণ হলে আমরা কথা বলি স্বপন বাবু, যখন আগের সরকার ছিল পশ্চিমবঙ্গে, সেই সময়তে আগের সরকার বিভিন্ন ছবির ক্ষেত্রে আপত্তি করেছে, সেই সময় সকলে একজোট হয়ে সরব হয়েছে, সেটা বাম ডান মধ্য সবকিছু নির্বিশেষে সকলে একসঙ্গে যারা সরকারকে সমর্থন করেছিল তাদের অধিকাংশ আবার জার্সি বেল্টে চলেও গেছে। সেটা তো না, সেটা অন্য প্রশ্ন। আবার এখন কিছু এখন অধিকাংশ আবার নিশ্চুপ হয়ে গেছে। অনেক না না, এটা আপনি ভুল বলছেন, অনেকে নিশ্চুপ হয়ে গেছে, ভুল বলছেন। অনেক নাটকে অনেক সিনেমায় এখন সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে, তার বিরুদ্ধে এরকম চোখ রাঙানি ফেস করতে হয় না। এটা অন্তত আমি আমার জায়গা থেকে অনেক আইন আছে যেগুলো অপ্রয়োজনীয়। সেন্সর বোর্ডের অনেক কিছু আছে যেগুলো মানা যায়। আমি বলছি সেন্সর বোর্ডটাই তুলে দেবেন না কেন? গৌতম বাবু আপনাদের সময় তো দেবেন, এপ্রিল মাসে করেছেন, আপনারা যদি বলেন এক মাসের মধ্যে কেন সুপারিশ পালন করা হচ্ছে না? আমরা একটা আলোচনায় চলে গেলাম, একই রয়ে গেল। সেটা হচ্ছে মালদা হতে পারে কিংবা হোশিয়ারপুর হতে পারে পাঞ্জাবে, ড্রাগের ক্ষেত্রে যদি সমস্যা থাকে আর সেই সমস্যার প্রতিফলন কোনো নির্দেশক, কোনো মননশীল নির্দেশক পর্দায় করতে চান, তিনি অপরাধটা কি করলেন? এই অনুষ্ঠান আমরা শেষ করব শুধু এই দাবি নিয়ে যে ভারতের প্রেক্ষিতে এই মুহূর্তে সেন্সর বোর্ড কেন তুলে দেয়া হবে না। এই অনুষ্ঠান শেষ করতে করতে দেখব জানিয়ে এত বিতর্ক উঠতা পাঞ্জাবের বিষয়, সত্যি সত্যি পাঞ্জাবের ড্রাগের পরিস্থিতি, সেই ছবিটা ঠিক কতটা করুণ এবং উদ্বেগজনক। উড়তা পাঞ্জাব ছবি থেকে পাঞ্জাব শব্দটি বাদ দিতে বলে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে সেন্সর বোর্ড। তবে কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, সেন্সর বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে এই ছবির মুক্তি আটকাতে চাইছে পাঞ্জাবের অকালি সরকার। তারা চাইছে না গোটা দেশ জানুক গত কয়েক বছরে পাঞ্জাব কিভাবে কার্যত ড্রাগ কারবারের করিডোরে পরিণত হয়েছে। বিদেশ থেকে বহুমূল্য মাদক চোরাপথে পাঞ্জাবে পৌঁছয়, তারপর এখান থেকে পাড়ি দেয় ভিন মুলুকে। দেখুন কিভাবে চলছে এই নার্কো নেটওয়ার্ক। আফিম উৎপাদন হয় আফগানিস্তানে, সেখান থেকে আসে পাকিস্তানে, পাকিস্তানের মাদক কারবারিরা তা নিয়ে আসে পাঞ্জাবের সীমান্ত পর্যন্ত। সীমান্ত এলাকায় সক্রিয় থাকে এজেন্টরা, যাদের কাজ রাতের অন্ধকারে হেরোইন ভর্তি প্যাকেটগুলিকে সীমান্ত পার করিয়ে দেওয়া। রাতের বেলা সীমান্তে দুজন বিএসএফ জওয়ানের ওপর 800 মিটার করে এলাকায় টহলের ভার থাকে। একজন জওয়ান এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যান, অন্যজন বি থেকে এর দিকে, কিন্তু পায়ে হেঁটে 800 মিটার অতিক্রম করতে যথেষ্টই সময় লাগে। অন্ধকারে লুকিয়ে জওয়ানদের গতিবিধির ওপর নজর রাখে ড্রাগ কুরিয়াররা। দুজন জওয়ান যখনই দুদিকে চলে যান, তখনই হেরোইনের প্যাকেট নিয়ে কাঁটাতারের কাছে চলে আসে এজেন্টরা। কাঁটাতারের বেড়ার ওপর থেকে প্যাকেট ছুড়ে দেয় ভারতের দিকে। এপারে দাঁড়িয়ে থাকা এজেন্ট সেই প্যাকেট লুফে নেয়। সীমান্ত এলাকা থেকে প্যাকেট পৌঁছয় নির্দিষ্ট ঠিকানায়, সেখান থেকে অন্য কুরিয়ারের মাধ্যমে শহরে। এই কাজে পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনা থাকেই, তাই কুরিয়ারের কাজ করতে যুবক যুবতীদের এত টাকা লোভ দেখানো হয় যা তারা পরিশ্রম করে উপার্জনের কথা কল্পনাও করতে পারে না। পাঞ্জাব থেকে হেরোইন দুভাগে যায় দিল্লি এবং মুম্বাই, তারপর সেখান থেকে সমুদ্রপথে কানাডা, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে। গোয়েন্দাদের একাংশের মতে বিমানবন্দর এবং বন্দরের কিছু কর্তাও এই চক্রের সঙ্গে জড়িত থাকেন, না হলে এই বিপুল পরিমাণ মাদক অবলীলায় পাচার করা অসম্ভব। পাকিস্তান থেকে হেরোইন আসে কিলোগ্রাম প্রতি 5 লক্ষ টাকা দামে, কিন্তু কুরিয়ারের হাত ঘুরে তা যখন কানাডায় পৌঁছয়, তখন কেজি প্রতি হেরোইনের দাম দাঁড়ায় 5 কোটি। কারণ তখন এর মধ্যে কুরিয়ারদের খরচ এবং শুল্ক কর্তাদের ঘুষও যোগ হয়। উড়তা পাঞ্জাবেও এই ভয়াবহ ছবি তুলে ধরা হয়েছে। তবে সেই সমস্যা দর্শক পর্যন্ত পৌঁছবে কিনা তার উত্তর মিলবে সোমবার। এবিপি আনন্দ।
প্রদান করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল। গগন থার্মেক্স TMT বার, নির্মাণের বাদশা।